সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল মিহুর। হালকা সোনালি রোদ জানালার পর্দা ভেদ করে এসে মুখে পড়ছে ওর। ও চোখ বন্ধ করে মিষ্টি হাসি দিয়ে ওর পাশে শুয়ে থাকা ওর চেয়েও বড় একটা টেডিকে জড়িয়ে ধরল। কিছু সময় পর আড়মোড়া ভেঙে উঠে বসলো। তখনই ওর রুমে ওর ড্যাড ঢুকলো। গুড মর্নিং প্রিন্সেস। গুড মর্নিং ড্যাড। তুই না আজকে সকালে তোর ফ্রেন্ডদের সাথে বের হবি বলেছিলি? বের হব তো। আচ্ছা ভাইয়া কোথায়? ও তো একটু আগেই বেরিয়ে গেল। ও ওকে। কখন বের হবি? এই তো ফ্রেশ হব, শাওয়ার নিব, রেডি হব, দেন বের হব। তার আগে আরও একটা কাজ করতে হবে তোকে। প্লিজ ড্যাড, এখন আবার ব্রেকফাস্ট করার কথা বলো না। তুমি জানো আমি ব্রেকফাস্ট করতে পারি না। আমার কেমন যেন বমি বমি পায় ব্রেকফাস্ট করতে গেলে। কিন্তু তারপরও একেবারে খালি পেটে তো যাওয়া যাবে না প্রিন্সেস। ড্যাড প্লিজ। আচ্ছা, জাস্ট একটা সানরাইজ খেয়ে যাবি, জাস্ট একটা স্যান্ডউইচ খাওয়া আমার পক্ষে কোনো কালেই পসিবল না। আচ্ছা। দ্যাটস লাইক এ গুড গার্ল। হুম। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো। ওকে ড্যাড। মিহুর ড্যাড চলে গেল আর মিহু যে ফ্রেশ হয়ে আসলো। হোয়াইট লং স্কার্ট, বেবি পিঙ্ক কালারের শার্ট, গলায় একটা স্কার্ফ নিয়ে রেডি হয়ে নিচে নেমে গেল। তারপর এক বাইট স্যান্ডউইচ খেয়ে দৌড় দিল। মিহু কখনো ওর মম ড্যাডের অবাধ্য হয়নি, তাই আজও ও ওর মম ড্যাডের কথা রাখার জন্য এক বাইট স্যান্ডউইচ খেয়ে দৌড় দিল। তারপর ও ওর ফ্রেন্ডদের কাছে চলে গেল। মিহু পার্কে গিয়ে দেখে নীল, নীলা, আরিফ, রাইসা, মানিক, অনু আর অন্যজন বসে আছে। ওদিকে যেতেই মানিক এসে ওর মাথায় হালকা করে একটা থাপ্পড় দিয়ে বলল, তুই আজকেও লেট। তো আমি কি তোর মতো নাকি যে দাঁত ব্রাশ না করে শাওয়ার না নিয়ে ঘুরতে বের হওয়ার জন্য দৌড় দিব? তো শরীর থেকে পচা ডিমের গন্ধ আসছে। ই ছি, সর। কি না জি, সর তো সর। শোন, আমি রেগুলার 30 মিনিট ধরে ফ্রেশ হই আর 1 ঘন্টা শাওয়ার নিই, বুঝছিস? ঢঙ্গি আস্তে আস্তে ঢং শুরু করে দিয়েছে। তোর মতো নাকি ড্রামা কুইন? ভালো। তো জীবনে পারবি আমার মতো হতে? হয়েছে, থাম তোরা। নীল, তোর গার্লফ্রেন্ডকে বল ননদকে সম্মান দিয়ে কথা বলতে, নয়তো আমি আজকেই যে ড্যাডকে বলবো তোর জন্য মেয়ে দেখতে। তুই আমার আপন ছোট বোন হয়ে এই কথা বলছিস? তুই ভুলে যাস না তুই আমার ছোট। মাত্র 7 মিনিটের ছোট, আর আমরা টুইন। ওকে ফু, তারপরও। ছু, ইউ, ছি, ওয়াক। নে, আমি বমি করে দিচ্ছি। ছি, মিহু কি বলিস এগুলো? গাইস, ফুচকা খাবি? ফুচকাকে কখনোই না করতে নেই, না বললে পাপ হবে, পাপ। ওকে দেন, দেখি কে আগে যেতে পারে। সবাই একে অপরের দিকে একবার তাকিয়ে উঠে দৌড় দিল, কিন্তু মিহু ওদের আগে দৌড় দিল। মিহুর রাস্তার সামনে যেয়ে দেখলো কোনো গাড়ির ভিড় নেই, তাই রাস্তা পার হতে গেল। ঠিক সেই মুহূর্তে ওর পাশ থেকে একটি বিকট শব্দ শুনতে পেল। রাস্তার ওই পাশে একটি খালি মাঠ ছিল, শব্দটা ওখান থেকে এসেছে। মিহু দেখার জন্য 1 পা 2 পা করে সামনে এগিয়ে গেল। মাঠের সামনে লুকিয়ে উকি দিয়ে যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সামনে 10-12 জন কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। আর 6 জন লোকের হাত বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে রেখেছে। পাশে একজন হাত বাঁধা লোক মাটিতে শুয়ে আছে আর তার চারপাশে রক্তে ভরা। ওদের সামনে একজন লোক দাঁড়িয়ে ওই হাত বাঁধা লোকগুলোর মধ্যে একজনের দিকে পিস্তল ধরে আছে। লোকটার পরনে ব্ল্যাক লং কোট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু। কোটটার হাইট দেখে মনে হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি বা 6 ফিট 3 ইঞ্চি এর মতো হবে। লোকটা উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে থাকার জন্য মিহু ওই লোকটার চেহারা দেখতে পাচ্ছিল না। তখনই ওই লোকটি আরও একজন লোককে শ্যুট করে দিল। মিহু ভয়ে চিৎকার দিয়ে উঠল আর একটু সামনে এসে দাঁড়ালো। এবার হাতে গান নিয়ে থাকা লোকটি সামনে ঘুরলো। মিহু ওই লোকটিকে দেখে ভয়ে এক ডোক গিলল। তারপর ওখান থেকে দৌড়ে চলে আসতে যেয়ে নীলের সাথে ধাক্কা লাগলো। মিহু অনেক আগে চলে গিয়েছিল বলে ওরা সবাই পার্কে ফিরে যায়। শুধু নীল মিহুর পেছনে আসে। নীলও এই পুরো বিষয়টা দেখেছে।
তাই ও মিহুর হাত ধরে টেনে ওখান থেকে পালিয়ে আসার জন্য সেই পার্কটাতে আসলো। ওই লোকটির কিছু লোক ওদের ফলো করে পার্কের সামনে এসে আবারও ঘুরে চলে গেল। এদিকে মিহু তো সমানে কান্না করেই চলে যাচ্ছে। কি হলো মিহু, কান্না করছে কেন নীল? মিহু কি হয়েছে বল। গাইস পরে বলবো, এখন ওকে একটু শান্ত হতে দে। তো ভাইয়া? তোকে কিছু বলতে হবে না, আমি সব দেখছি। সাথে সাথে ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর কান্না করতে লাগলাম। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ও প্রচন্ড ভয় পেয়ে গেছে, তাই কান্না করতে করতে ওর হিচকি উঠে গেছে। একটু পর দেখলাম মিহু একদম শান্ত হয়ে গেছে। মিহুকে হালকা নাড়া দিলাম, দেখলাম ও চোখ খুলছে না। মিহু সেন্সলেস হয়ে গিয়েছে। নীল তাড়াতাড়ি মিহুকে কোলে নিয়ে গাড়িতে বসালো। নীল ড্রাইভিং সিটে বসলো। পেছনে মিহুকে নিয়ে নীল আর রাইসা বসলো, আর নীলের পাশে আরিফ বসলো। মানিক আর অনু মানিকের গাড়িতে বসলো। নীল তাড়াতাড়ি মিহুকে বাসায় নিয়ে এসে ডক্টরকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলল। নীলের বাবা মা খুব অস্থির হয়ে উঠেছেন তাদের মেয়ের এই অবস্থা দেখে। নীল, ওর কি হয়েছে? এইবার বলবি প্লিজ, ও কান্না কেন করছিল? তারপর নীল ওদের সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সবাই তো নীলের কথা শুনে থ মেরে বসে আছে। আর নীলার হঠাৎ কি যেন হলো, ও কিছুটা আন্দাজ করতে পেরেছে যে ওই লোকগুলো কে ছিল, কিন্তু তারপরও কাউকে কিছু বলল না। এর মধ্যে ডক্টর এসে মিহুকে চেক করে গেছে, বলেছে কোনো কিছু দেখে ভীষণ শক খেয়েছে, যার কারণে ও বিষয়টা সহজভাবে নিতে না পেরে সেন্সলেস হয়ে গিয়েছে। ডক্টর চলে যাওয়ার কিছুক্ষণ পর মিহু হঠাৎ চিৎকার দিয়ে উঠে বসলো। নীল তাড়াতাড়ি যেয়ে মিহুকে শক্ত করে জড়িয়ে ধরল। নীল মিহুর সাথে যত ঝগড়াঝাটি করুক না কেন, নীল মিহুকে খুব ভালোবাসে। ছোট থেকে কখনো মিহুর চোখে এক ফোঁটা পানি আসতে দেয়নি। সেই মেয়েকে এভাবে কান্না করতে দেখে নীলের খুব খারাপ লাগছে। অনেক বুঝিয়ে নীল মিহুকে ঠান্ডা করিয়ে একটু স্যুপ খাইয়ে দিল। এদিকে গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে। তার সামনে পুলিশ কমিশনার আফজাল রহমান বসে আছে। স্যার, ওই মেয়েটি মানে আপনি যার কথা বললেন, ওর নাম মিহু, মানে হিমিকা চৌধুরী। ও এই শহরের নাম করা শিল্পপতি জাহিদ চৌধুরীর মেয়ে। আমি আজকে ব্ল্যাক শ্যাডো গ্যাংয়ের 7 জনকে শ্যুট করে দিয়েছি। ওই মেয়েটি সেটা দেখে নিয়েছে। স্যার, তাহলে কি ওকে চিরতরে সরিয়ে ফেলবো? না, যা করার আমি করব। আর হ্যাঁ, আরেকবার যদি ওকে সরিয়ে ফেলার কথা বলেছেন তো আমি আপনাকে চিরকালের জন্য সরিয়ে ফেলবো, কথাটা মাথায় রাখবেন। এই কথা বলে গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার সোফা ছেড়ে উঠে চলে গেলেন। তখনই কমিশনার বলে উঠল, কিন্তু কেন স্যার? তার উত্তর কি আমি আপনাকে দিতে বাধ্য? চোখ রাঙিয়ে কমিশনের দিকে তাকিয়ে বলল, না স্যার। নেক্সট টাইম আমাকে কোয়েশ্চেন করার আগে 10 বার ভাববেন, নয়তো আপনার জন্য ভালো হবে না। আন্ডারস্ট্যান্ড? জি 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 স্যার। রয়্যাল গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার চলে গেলেন। এদিকে মিহু তো ভয়ে অবস্থা খারাপ, ও এখনো শকটে আছে। আমি কখনো ভাবতে পারিনি যে ওই লোকটাকে আমার আবার দেখতে হবে, যার কাছ থেকে 2 বছর আগে জাপান থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিলাম। সেই লোকটাও বাংলাদেশে এসেছে। এখন কি করব আমি? না, আমি ওই লোকটা, ওই মাফিয়াটার সাথে কখনো ফেরত যাব না, কখনো না। আমি মিহুর রুমে ঢুকে দেখি মিহু বেডের এক কোণে গুটিসুটি মেরে বসে কি যেন ভাবছে। আমি জানি মিহু তুই কি ভাবছিস। আমি ওর কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখলাম। মিহু, ভাইয়া, আমি ওই লোকটার সাথে যাব না। ওই লোকটা আমাকে দেখে ফেলেছে। যে কোনো সময় ওই মাফিয়া আমাকে নিয়ে আসবে ভাইয়া, আমি যাব না। 2 বছর আগে যার কাছ থেকে এত কষ্টে পালিয়ে এসেছিলাম, আবার তার কাছে আমি যেতে পারবো না। ওই জায়গাটা একটা নরক, আর ওই মাফিয়া একটা নরপিশাচ। নরপিশাচ না হলে এইভাবে কোনো মানুষকে এত সহজে খুন করতে পারতো না। তুই টেনশন করিস না, কেউ তোকে এখান থেকে নিয়ে যাবে না, তুই এখানেই থাকবি। কিন্তু ও যে আমাকে দেখে ফেলেছে। কিছু হবে না, আমি দেখছি। নীল চলে গেল। মিহু ঠিক আগের মতোই আবার গুটি গুটি মেরে বসে পড়ল। কেন সেই রয়্যাল গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার মেঘ চৌধুরী আবার আমার লাইফে আসলো? এদিকে মেঘ নিজের রুমে
থাই গ্লাসে এক হাত রেখে আরেক হাতে ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে। আজকে সে 2 বছর পর মিহুকে দেখেছে, যাকে সে ভালোবাসে তাকে দেখেছে। মিহু আগেও যেমন ওকে দেখলে ভয় পেত, এখনও ভয় পায়। সেটা আজকেও মিহুর চোখ দেখে বুঝেছে। মেঘ ভাবছে কেন মিহু ওকে একটু বোঝার চেষ্টা করে না, কেন সবসময় পালিয়ে পালিয়ে বেড়ায় ওর কাছ থেকে। ও শুধু একজন মাফিয়া বলে কি ওর কোনো ফিলিংস নেই? ও কি কাউকে ভালোবাসতে পারে না? মেঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল। তখনই মেঘের ছোট বোন মেঘের রুমে নক করলো। ভেতরে আয় বোন। ভাইয়া, আজকে তুই ছিলি ওই মাফিয়াটা, তাই না, যাকে মিহু দেখে ভয় পেয়ে গিয়েছি? হুম। কিন্তু ভাইয়া, তুই কেন ওকে বলছিস না? কোনো খারাপ লোক নয়, তুই সবার কাছে মাফিয়া হলেও তুই একজন ভালো মানুষ। ও তো আর আমার কোনো কথা বিশ্বাস করে না রে। এখন কি করবি? ওকে নিয়ে আসবো। কিন্তু ও কি আসবে? ও বাধ্য আমার সাথে আসতে। ও আজকে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে। আমি জানি ও বরাবরই ভীতু। অতটাও ভীতু না তুই যতটা ভাবিস। আমি ওকে দেখছি তো গত 4টা মাস ধরে, তাই আমি জানি। তোর সাথে ওর অনেক মিল আছে, তাই না? অনেক। আমি যে কি করলে ও আমার ভালোবাসা বুঝবে তা আল্লাহ জানে। চিন্তা করিস না, একদিন না একদিন ঠিকই বুঝতে পারবে ও। তাই যেন হয়। আমি আর ধৈর্য রাখতে পারছি না। কিন্তু ও যদি একবার জানতে পারে যে আমি তোর বোন, তাহলে? জানবে না, কজ আমি জানতে দিব না। তাই যেন হয়। ওকে বাই, গুড নাইট। গুড নাইট। তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমি নিয়ে আসবো। আগামীকালই যাব তোমাকে আনতে মিহু। আর তুমিও আমার সাথে আসতে বাধ্য। তুমি না চাইলেও তোমাকে আমার সাথে আসতে হবে। মেঘ এসব ভেবে এক ঢোকে পুরোটুকু ওয়াইন খেয়ে নিল। মিহু, খেয়ে নে মা, তারপর কলেজে তো যেতে হবে নাকি? না। কিন্তু এভাবে ঘরে কতক্ষণই বা থাকবি? আর না খেলে তো অসুস্থ হয়ে পড়বি মা। মম ড্যাড তোমরা যাও, আমি দেখছি। দেখ ওকে বোঝাতে পারিস কিনা। আমি দেখছি, তোমরা যাও। মম ড্যাড চলে গেল। নীল যেয়ে মিহুর পাশে বসলো। কলেজ যাবি না? মাথা নাড়িয়ে না করলাম। আচ্ছা খেয়ে নে আগে, আমি খাইয়ে দিচ্ছি। আবার মাথা নাড়িয়ে না করলাম। আমাকে ভালোবাসিস? কেন, তুই জানিস না? তাহলে খাচ্ছিস না কেন? ভালো লাগছে না। একটু খেয়ে নে, অল্প একটু, বেশি না। আচ্ছা খাইয়ে দে। ওকে, দ্যাটস লাইক এ গুড গার্ল। নীল মেহুকে খাইয়ে দিয়ে মেহুর সাথে গল্প করছিল। তখনই নিচ থেকে অনেক কথার আওয়াজ আসছিল। তাই নীল আর মিহু তাড়াতাড়ি নিচে নেমে গেল। মিহু তো নিচে নেমেই কারণ ওর সামনে মেঘ দাঁড়িয়ে। মিহু যেই নীলের পেছনে লুকিয়ে পড়ল। আপনি এখানে কেন? তোমার বোনকে নিতে আসলাম। ও আপনার সাথে কোথাও যাবে না। ও আমার সাথে যেতে বাধ্য, সেটা ভুলে যেও না। নাও যাবে না, দেখছেন তো ও আপনাকে সহ্য করতে পারে না। ভাইয়া আমি যাব না। কমিশনার আঙ্কেল, আপনি কেন ওনাকে কিছু বলছেন না? সরি নীল, আমি কিছু করতে পারবো না। কিন্তু কেন? কজ তোমার বোন এখন আমার লিগ্যাল ওয়াইফ। কিন্তু ও আপনাকে নিজের হাজবেন্ড হিসেবে মানে না। কমিশনার, আমি আমার ওয়াইফের সাথে একটু একান্তে কথা বলতে চাই। আপনার ওয়াইফ, আপনি বলতেই পারেন। মেঘ নীলের পেছনে যে মিহুর হাত ধরে উপরে নিয়ে যেতে চাইলে নীল মিহুর হাত ধরে ফেলল। ভাইয়া আমি যাব না। ও যাবে না। কমিশনার কনস্টেবল বলল নীলকে ধরতে। ওরা নীলকে ধরতেই মেঘ মিহুকে টেনে উপরে নিয়ে এলো। মিহুর রুমে ঢুকে গেট লাগিয়ে ওকে দেওয়ালের সাথে লাগিয়ে ধরলো। মিহুর চোখ দিয়ে পানি পড়ছে আর মেঘের চোখ লাল হয়ে আছে। তোর সাহস কি করে হলো আমার কাছ থেকে পালিয়ে আসার? প্লিজ ছাড়ুন, আমি আপনার মতো একটা নরপিশাচের সাথে থাকতে চাই না। এই নরপিশাচটাই তোর অতীত ছিল, বর্তমানে আছে আর ভবিষ্যতও থাকবে, বুঝলি? আমি তোকে এত ভালোবাসি, তারপরও তোর গায়ে লাগে না, তাই না? ভেবেছিলাম তোকে রাজরানী করে রাখবো, কিন্তু না, তুই আমার কাছ থেকে, আমার ভালোবাসার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য পালিয়ে গেলি। এবার আমি তোর এমন হাল করব যাতে তুই আর কখনো আমার কাছ থেকে পালাতে না পারিস। তুই আজকে এই মুহূর্তে আমার সাথে আমার বাসায় যাবি। কখনো না। তুই কি চাস যে আমি তোর ফ্যামিলিকে শেষ করে দেই? না।
তাহলে চুপচাপ নিচে যেয়ে সবাইকে বল যে তুই আমার সাথে যাবি, বুঝলি? আচ্ছা। মেঘ আলতো করে মিহুর ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তারপর মিহুর হাত ধরে নিচে নিয়ে গেল। নীল দৌড়ে যেয়ে মিহুকে জড়িয়ে ধরল। মিহু, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। কমিশনার মিহু আমার সাথে আমার বাড়ি যাবে। কি? হ্যাঁ ভাইয়া, আমি যাব ওনার সাথে। মিহু, কি হয়েছে বল আমাকে। উনি কি কোনোভাবে তোকে কোনো হুমকি দিয়েছে? না, আমাকে কেউ কিছু বলেনি। আমি নিজ ইচ্ছাতে ওনার সাথে যেতে চাইছি। কিন্তু মিহু। আর কোনো কিন্তু না, মিহু চলো। চলেন। মেঘ কাউকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে মিহুকে টেনে ওর গাড়িতে নিয়ে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। শহর থেকে দূরে একটা বাংলো আছে মেঘের। গাড়ি যে থামলো সেই বাংলোর সামনে। আশেপাশে কোনো বাড়িঘর নেই, জায়গাটা পুরো নির্জন। মিহু গাড়িতে যতক্ষণ ছিল একটা কথাও বলেনি, চুপচাপ নিঃশব্দে কান্না করে গিয়েছে। বাংলোর সামনে আসলে দারোয়ান গেট খুলে দিল। মেঘ গাড়িটা ভেতরে নিয়ে গিয়ে গাড়ি থেকে বেরিয়ে মিহুর হাত ধরে ওকে টেনে নামালো। তারপর টানতে টানতে ওকে ভেতরে নিয়ে গেল। ওদের দেখে একজন বয়স্ক লোক, মানে যিনি বাড়ি দেখাশোনা করেন তিনি, রহিম, এগিয়ে আসলো। এখন থেকে কিছুদিন আমি এই বাড়িতেই থাকবো। আচ্ছা স্যার। স্যার, আই মাইয়াডা কেডা? ও আমার বউ, মানে তোমার ম্যাডাম। আমি আপনাকে আমার হাজবেন্ড হিসেবে মানি না। আমি তো মানি যে তুমি আমার ওয়াইফ, আর তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। রহিম চাচা, আপনি চলে যান, আজকে আপনার ছুটি। আচ্ছা স্যার। রহিম চাচা চলে গেল। মেঘ মিহুর হাত ধরে হিড়হিড় করে টেনে ওকে উপরের একটা রুমে নিয়ে গেল। তারপর ধাক্কা দিয়ে ওকে বেডে ফালিয়ে দিল। মেঘ গেট লক করে এসে বেডে মিহুর পাশে বসলো। মিহু মেঘের থেকে দূরে যেয়ে গুটি সিটি মেরে বসে রইল। তা দেখে মেঘের মেজাজ গেল চরমভাবে খারাপ হয়ে। মেঘ মিহুকে টান দিয়ে এক ঝটকায় নিজের কাছে নিয়ে আসলো। যত চাইছি তোমাকে নিয়ে একটু ভালো থাকবো, ততই তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছ আর তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য করছো। আমাকে কি ভালোবাসা যায় না? কেন তুমি আমাকে ভালোবাসো না? না, যায় না। আপনার মতো একটা নরপিশাচকে কখনো ভালোবাসা যায় না। আপনার প্রতিটি স্পর্শে আমার গা ঘিন ঘিন করে। তাই প্লিজ আমাকে যেতে দিন। তোর গা ঘিন ঘিন করে, তাই না? আমার প্রতিটা স্পর্শে। এবার তোর পুরো শরীরে আমার স্পর্শ পাবি, তখন দেখব এই গা ঘিন ঘিন কিভাবে করে তোর। একদম না, আপনি আমার কাছেও আসবেন না। ছাড়ুন, ছাড়ুন বলছি। মিহু মেঘকে ধাক্কিয়ে সরাতে পারছে না। মেঘ মিহুকে ধাক্কা দিয়ে বেডে শুয়ে দিয়ে ওর ঠোঁটে আর গলায় উথাল পাথালভাবে চুমু খেতে লাগলো। মিহু চিৎকার করছে আর বারবার মেঘকে সরানোর জন্য সমানে ধাক্কাচ্ছে, কিন্তু মেঘ সেদিকে খেয়াল না করে ওর কাজ করছে। এমন সময় মিহু বলে উঠল, আপনি যদি এইরকম করতে থাকেন তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দিব। মিহুর কথা শুনে মেঘের রক্তচক্ষু নিয়ে মিহুর দিকে তাকিয়ে উঠে গেল। মিহু এখনো কান্না করছে। আলমারিতে কিছু ড্রেস আছে, সেগুলো নিয়ে যেয়ে ফ্রেশ হয়ে আসো। মিহু কোনো কথার উত্তর না দিয়ে ঘাপটি মেরে বসে আছে। তাই দেখে এবার মেঘ ওকে ধমক দিল। কি হলো চাও? মেঘের ধমক খেয়ে মিহু জামা কাপড় না নিয়েই দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। মেঘের চোখ লাল হয়ে আছে। ও মিহুকে ভালোবাসে, তাই মিহুর কোনো ক্ষতিও চায় না। আর মিহু ভীতু হলেও যদি এরকম কিছু করে ফেলে তাহলে তো ও শেষ হয়ে যাবে। তাই ও মিহুকে ছেড়ে দিয়ে ব্যালকনিতে চলে গেল। এদিকে মিহু ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে সমানে কান্না করছে আর ভাবছে, আজকে যদি ওকে ওর ফ্যামিলিকে শেষ করার কথা না বলতো মেঘ, তাহলে ও জীবনেও এই নরকে পা রাখতো না। এখানে ও কি করে থাকবে? ও মেঘকে মেনে নিত, কিন্তু মেঘ যেভাবে অকারণে মানুষকে খুন করে তাতে ও মেঘকে মেনে নিতে পারবে না, কখনোই পারবে না। টানা 1 ঘন্টা যাবৎ মিহু ওয়াশরুমের পানিতে ভিজছে। মেঘ দেখলো মিহু এখনও বের হয়নি, তাই মেঘ গেটে নক করলো। মিহুর কোনো সারা শব্দ না পেয়ে মেঘ এবার চিল্লিয়ে উঠল। মিহু ভয় পেয়ে তাড়াতাড়ি গেট খুলে বেরিয়ে এলো। মেঘ মিহুর দিকে তাকিয়ে দেখলো চোখ মুখ লাল হয়ে
ফুলে আছে। মিহু যে এতক্ষণ কান্না করেছিল তা মেঘ বুঝতে পারছে। মেঘ খেয়াল করলো মিহু জামা কাপড় চেঞ্জ না করে ভেজা কাপড়ে বেরিয়ে এসেছে। মেঘ যে আলমারি থেকে জামা কাপড় আর টাওয়াল নিয়ে এলো। জামা কাপড় বেডে রেখে নিজে টাওয়াল দিয়ে মিহুর মাথা মুছে দিল। তারপর জামা কাপড় ধরে দিল চেঞ্জ করে আসার জন্য। মিহু ওয়াশরুমে যেয়ে চেঞ্জ করে বলল, এই 2 বছর অনেক কষ্ট দিয়েছো আমায়, এবার তার শোধ আমি নেব তোমায় কষ্ট দিয়ে। মিহু, যাও রাতে খাওয়ার জন্য রান্না করো। কি? আমি আর রান্না? ইম্পসিবল। আর তাছাড়া আমি রান্না করতে পারি না। এত কিছু আমি শুনতে চাইনি, রান্না করতে বলেছি, করবে ব্যাস। পারবো না। আমার লোকেরা তোমার ফ্যামিলির উপর সবসময় নজর রাখছে। তুমি কি চাও তোমার প্রাণপ্রিয় ভাই যে এখন তোমাকে হন্যে হয়ে খুঁজছে তার কোনো ক্ষতি করে দেই আমি? আপনি আসলেই একটা নরপিশাচ, যে কিনা কোনো মানুষের প্রাণ নেওয়াটা খেলাখেলি মনে করে। সে আর যাই পারুক না কেন কখনো কাউকে ভালোবাসতে পারে না। আমি জানি আমি নরপিশাচ। এখন তুমি বলো, রান্না করতে যাবে নাকি নিজের ভাইয়ের মৃতদেহ দেখবে? রান্না করব। দ্যাটস লাইক এ গুড গার্ল। যাও কিচেনে যে ঝটপট কিছু বানিয়ে নিয়ে আসো। রাগে ফুঁসতে ফুঁসতে কিচেনে চলে আসলাম। কিচেনে ভাবতে লাগলাম কি রান্না করা যায়। ফ্রাইড রাইসটা মোটামুটি পারি রান্না করতে, ভাইয়া একবার করেছিল তখন দেখেছিলাম, সেটাই করি তাহলে আর কি। ফ্রিজ থেকে সবজি নিয়ে আসলাম, ছুরি দিয়ে সবজি কাটছি আর ভাবছি এই নরপিশাচটার সাথে জাপানে সেই প্রথম দেখা। স্মৃতির অংশ। মিহু ওর ফ্রেন্ডদের সাথে ঘুরতে বেরিয়েছে, সাথে আছে নীল আর ওর আরও কিছু ফ্রেন্ড। ভাইয়া শপিংয়ে যাব। সেদিন না শপিং করলি? আমি জানি না, আমি আজকেও শপিংয়ে যাব, কজ ওই দিন ভালোভাবে শপিং করতে পারিনি। আচ্ছা চল। মিহু শপিং মলে ঢুকে এটা সেটা কেনাকাটা করছে। কেনাকাটা শেষ করে মিহু বিল পে করার জন্য টাকা দিল। তখনই একটা গুলি এসে মিহু যে লোকটাকে টাকা দিয়েছে তার মাথায় লাগলো। রক্ত আশেপাশে ছিটকে পড়েছে, তার মধ্যে কিছু রক্ত ছিটকে যেয়ে মিহুর জামায় পড়েছে। মিহু নিজের সামনে একজন মানুষকে খুন হতে দেখে ওখানেই শকড হয়ে দাঁড়িয়ে আছে। মিহু পুরো রোবটের মতো হয়ে গিয়েছে, ওর মাথা কাজ করছে না। আশেপাশের লোকজন প্রায় সবাই ছোটাছুটি করছে পালানোর জন্য। নীল এসে মিহুর হাত ধরে টান দিল, বাট মিহু নড়ল না। দেখে নীল যে মিহুর সামনে দাঁড়ালো। বোনের জামায় রক্ত দেখে নীলও কিছুটা শকড হলো, কিন্তু তারপরও এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না দেখে নীল মিহুকে একটু জোরে ঝাঁকি দিল। মিহু হুঁশ ফিরে আসলো। মিহুর চোখে পানি টলমল করছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। তা দেখে নীল বুঝতে পারলো এই ঘটনা মিহুর ব্রেনে অনেক এফেক্ট করেছে, যার কারণে ওর শ্বাসকষ্ট হচ্ছে। নীল তাড়াতাড়ি মিহুর হাত ধরে টানতে লাগলো। মিহু নীলের পেছন পেছন যাচ্ছে। তখনই আরও একটা গুলির আওয়াজ আসলো। মিহু নীলের পেছন পেছন যেতে খেয়াল করলো পাশে একটি লোক হাতে গান নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটি আর কেউ নয়, মেঘ। মেঘের চোখ হঠাৎ মিহুর দিকে পড়লো। মিহুর ফেস দেখে বুঝলো অনেক ভয় পেয়ে আছে। আর হঠাৎ মেঘের চোখ গেল মিহুর জামায়। জামায় রক্ত লেগে আছে। মেঘের চোখ আবার মিহুর চোখে আটকে গেল। তখনই মিহু শপিং মল থেকে বেরিয়ে গেল। নীল মিহুকে নিয়ে বাসায় চলে আসলো। মিহু এখন ঠিক আছিস? মিহু কোনো কথা না বলে চুপচাপ বসে আছে। মিহু? নীল মিহুকে পানি খাওয়ালো। তারপর মিহু কোনো কথা বলছে না দেখে নীল ডক্টরকে কল করে বাসায় আসতে বলল। একটু পর ডক্টর এসে মিহুর চেক আপ করলো। আমার মনে হয় ও খুব শক পেয়েছে, যার কারণে ওর ব্রেনে কাজ করছে না। হ্যাঁ, ওর ব্রেন খুব এফেক্ট করেছে ঘটনাটা। যত তাড়াতাড়ি সম্ভব ওকে আগের মতো করে করতে হবে, না হলে ওর ব্রেন খুব বাজেভাবে ইনজুরিড হয়ে যাবে। ডক্টর এখন কি করা উচিত? ওকে ঘটনার রিঅ্যাকশন দিতে হবে। ওকে ডক্টর, আমি দেখছি। এদিকে মেঘ নিজের বাসায় যে ওর বিশ্বস্ত লোক ড্যানি আর চার্লসকে মিহুর সমস্ত ইনফরমেশন বের করতে বলল। মেঘের চোখে মিহুর ফেসটা পুরো আটকে গিয়েছে। চোখ বন্ধ করলেই মিহুর ফেসটা বেশি উঠছে বারবার। আজ প্রায় 3 দিন পর মিহু স্বাভাবিক হয়ে উঠেছে, কিন্তু ওই ঘটনা ও এখনো ভুলতে পারেনি। মিহু, চল বাইরে থেকে ঘুরে আসি। না, আমি যাব না। আরে চল না প্লিজ। প্লিজ ভাইয়া, ভালো লাগছে না। থাক তুই, তোর মতো
তুই কি আর আমাকে ভাই মানিস নাকি? হুম হুম। শুরু হয়ে গিয়েছে ইমোশনাল মেলোড্রামা। তুই আসলেই একটা শয়তান ছেলে। থাক, আর অ্যাক্টিং করতে হবে না, চল। চল। তারপর নীল আর মিহু বেরিয়ে গেল। প্রথমে কোথায় যাবি? রেস্টুরেন্টে। ওকে। মিহু আর নীল রেস্টুরেন্টে এসে বসলো। মিহু ওর পছন্দের কতগুলো আইটেম অর্ডার করলো। মিহুদের ঠিক সামনের টেবিলে বসেছিল মেঘ। মেঘ ড্যানির সাথে কথা বলছিল। তখনই ওর চোখ গেল সামনের টেবিলে বসে থাকা মিহুর দিকে। মিহু হাসছে আর খাবার খাচ্ছে। মেঘ ভাবছে ছেলেটা কি মিহুর বিএফ কি না। ওই আমাকে লুডুস দে। না, সর। তুই সবকিছু এক প্লেট করে অর্ডার করেছিস, এত খাবার তো তুই একা খেতে পারবি না, তাই শেয়ার কর। লুডুস দে আমাকে। নুডলসটা আমি একাই খাবো, নজর দিবি না। একটু দে। আচ্ছা, আমি খাইয়ে দিব। কস প্লেটটা একবার তোর হাতে দিলে তুই আর আমাকে দিবি না, আমি জানি। আচ্ছা আমার মা, তুই খাইয়ে দে। মিহু নীলকে নুডলস খাইয়ে দিল। এদিকে মেঘ এটা দেখে মেঘের চোখ থেকে তো মনে হচ্ছে আগুন বের হচ্ছে। মেঘ ভাবছে নীল আর মিহু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ওই শয়তান, তুই আবার আমার প্লেটে নজর কেন দিচ্ছিস? তোর সামনে না কতগুলো খাবারের প্লেট রাখা আছে, ওগুলো খা। হি হি হি। তোকে জ্বালাতে আমার খুব ভালো লাগে। বজ্জাত পোলা। আবারও মিহুর প্লেটে হামলা করলাম। নীল। ও চেঁচামেচি করছিল দেখে ওর মুখে বার্গার ঢুকিয়ে দিলাম। নীল আর মিহু খাওয়া শেষ করে বিল পে করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। মেঘও ওদের পিছু নিল। মিহু বলেছে ও এখন উইশিং রিভার দেখতে যাবে, তাই নীল মিহুকে নিয়ে ওখানে গেল। মিহু তো ওখানে যেই এক লাফ দিল। যাক, ওর মন থেকে সেদিনকার ঘটনাটা দূর করতে পারলাম। তোকে তো এইভাবেই সবসময় হ্যাপি দেখতে চাই আমি। যে ভাইয়ার গলা জড়িয়ে ঝুলতে ঝুলতে এই নীল নামক অপদার্থটার কপালে যেন একটা পদার্থ বউ জুটে। আমিন। নে দোয়া করে দিলাম, খুব শীঘ্রই ঘর সংসার করবি। তবে রে বলে ওকে কাতুকুতু দিতে লাগলাম। ভাইয়া ছাড়। তখনই মেঘ আর আরও কিছু কালো পোশাক পরা লোকজন এলো। মিহু মেঘকে দেখে ভয় চুপসে গেল আর নীলের পেছনে লুকিয়ে পড়ল। আপনারা কারা আর এভাবে কেন রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন? ভাইয়া, এটা সেই লোকটা যে ওই দিন শপিং মলে দুইজনকে খুন করেছিল। ভয় পেয়ে ফিসফিস করে নীলের কানে বললাম। মেয়েটাকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাও। মানে আর ইউ ম্যাড? আমি ওকে ছেড়ে কোথাও যাচ্ছি না, গেলে ওকে নিয়ে যাব। আমার ভয় করছে। মেঘ ওর লোকদের চোখ দিয়ে ইশারা করতেই ওরা যে নীলকে ধরে ফেললো। নীল ছোটার জন্য লাফালাফি করছে কিন্তু পারছে না। চারজনের সাথে একজন কি করেই বা পারবে। মিহু এদিকে থেকে সামনে চিৎকার করছে। ওকে ছেড়ে দিন। ওকে কেন ধরেছেন? তুমি ওর সাথে ঘুরবে আর আমি সেটা দেখবো, তা তো হতে পারে না। মানে সেদিন শপিং মলে তোমাকে দেখে আমার চোখ আটকে গিয়েছিল। সেদিনই তোমার ওই নেশা ধরানো চোখ দুটোর প্রেমে পড়ে গিয়েছি আমি। এখন যে কোনো মূল্যে আমার তোমাকে চাই। তোমাকে ছাড়া যে আমার নেশা হবে না। তোমাকে দেখার পর থেকে আমি এখনো পর্যন্ত একটা কাজও ভালোভাবে করতে পারিনি। সব কিছুর জন্য তুমি দায়ী। তাই আমার ক্ষতিপূরণ হিসেবে আমি তোমাকে চাই। তোমাকে সেই একবার দেখাতে ভালোবেসে ফেলেছি আমি। মেঘ মিহুর সামনে যেয়ে দাঁড়িয়ে মিহুর গালে এক আঙুল দিয়ে স্লাইড করে কথাগুলো বলল। মিহু কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থাকার পর হঠাৎ ওর হুঁশ ফিরল। ও দেখলো মেঘ একদম ওর অনেক কাছে এসে দাঁড়িয়ে আছে। সাথে সাথে মিহু এক ধাক্কা দিয়ে মেঘকে সরিয়ে দিল। হঠাৎ এরকম পরিস্থিতির জন্য মেঘ মোটেও প্রস্তুত ছিল না, তাই ব্যালেন্স সামলাতে না পেরে পড়ে যেতে লাগলো। তখনই ড্যানি এসে মেঘকে ধরে ফেললো। মেঘ এই ধাক্কাটা খাওয়ায় খুব ইনসাল্ট ফিল করলো। নীলকে যারা ধরে রেখেছিল মেঘ তাদের চোখ দিয়ে ইশারা করলে তারা নীলকে দু হাঁটু গেড়ে বসিয়ে দিল আর নীলের মাথায় ঘাম ধরলো। ভাইয়া ভাইয়া প্লিজ আমার ভাইকে ছেড়ে দিন। ও তোমার আপন ভাই? হ্যাঁ, আমরা টুইন। ও তাই বলো। সাথে সাথে নীলকে যারা ধরে রেখেছিল তাদের মধ্যে একজনে শ্যুট করে দিলাম। ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আসলে তোমার ব্যাপারে ওই দিন খোঁজ নিতে বলেছিলাম ওকে। ও আমাকে তোমার ব্যাপারে সব ডিটেলস দিয়েছিল, কিন্তু এটা বলেনি যে তোমার একটা ভাই আছে।
তাই ওকে শ্যুট করে দিলাম। প্লিজ ওকে ছেড়ে দিন, প্লিজ আপনার কাছে হাত জোড় করছি। ছাড়বো সুইটহার্ট, তার আগে আমার পরিচয়টা জেনে নাও। আমি হলাম রয়্যাল গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার মেঘ চৌধুরী। প্লিজ আমার ভাইকে ছেড়ে দিন। কিন্তু তার আগে যে একটা কাজ করতে হবে তোমাকে। বলুন কি কি কাজ? বিয়ে করতে হবে আমায়। ইম্পসিবল, আপনার মতো একটা নরপিশাচকে বিয়ে কখনো করব না আমি। তাহলে তো? মেঘ চোখ দিয়ে ইশারা করার সাথে সাথেই ওর লোকেরা ইচ্ছা মতো নীলকে মারতে লাগলো। প্লিজ লিভ হিম। আগে বলো বিয়ে করবে আমাকে আজ আর এখনই? ভাইয়ের দিকে তাকিয়ে দেখি ভাইয়ার অবস্থা খুব খারাপ। হ্যালো, আমি রাজি। গুড ডিসিশন সুইটহার্ট। প্লিজ এইবার তো ওকে ছেড়ে দিন। ওকে নিয়ে তোরা হসপিটালে যা। বাট স্যার, বিয়েতে তো সাক্ষী লাগবে, আপনার পক্ষ থেকে 2 জন আর ম্যামের পক্ষ থেকে 2 জন। তাহলে ওকে নিয়ে চল বাড়িতে, আর ডক্টরও বাড়িতেই ডাক। মেঘ মিহুকে নিয়ে নিজের বাড়িতে আসলো। ড্যানি কল দিয়ে কাজীকে আসতে বলল। মিহু চুপচাপ নিঃশব্দে কান্না করছে আর একপাশে নীলকে নিয়ে বসে আছে আর নীলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেঘের লোকেরা নীলকে জানোয়ারের মতো পিটিয়েছে, এত মেরেছে যে নীল এখন আর সেন্স নেই। ডক্টর কখন আসবে? ড্যানি। স্যার, ডক্টর ইজ অন দ্য ওয়ে। ওকে। কিছুক্ষণ পরেই ডক্টর আর কাজী সাহেব একসাথে এসে পৌঁছালো। ডক্টর নীলকে দেখে ওকে কিছু মেডিসিন আর একটা ইঞ্জেকশন দিয়ে গেল যাতে তাড়াতাড়ি নীলের জ্ঞান ফিরে আসে। তারপর ডক্টর চলে গেল। কিছুক্ষণ পর নীলের জ্ঞান ফিরে আসলো। নীল পাশে মিহুকে দেখতে পেয়েই ওকে জড়িয়ে ধরলো। মিহু, তুই ঠিক আছিস? ভাইয়া আমি ঠিক আছি। মিহু সাইন করো। কি এটা? তোমার বোন আমাকে বিয়ে করছে, তাই এখানে ওর সাইন লাগবে, আর তুমি ওর হয়ে সাক্ষী দিবে শালাবাবু। হোয়াট? ইম্পসিবল। মিহু, তুমি কিন্তু এখন নিজের কথার খেলাপ করছো। প্লিজ এই বিয়ে আমি করব না। চার্লস এসে নীলের মাথায় গান ধরলো। সাইন করো, তাহলে তোমার ভাইয়ের মাথায় এখনই একটা বুলেট ঢুকে যাবে। না, আমি সাইন করছি দিন। মিহু প্লিজ সাইন করবি না তুই। আই এম সরি ভাইয়া। নীল, নাও ইটস ইওর টার্ন। সাক্ষী হিসেবে সাইন করো নাও। কখনো না। তোমার তো দেখছি নিজের প্রতি কোনো মায়া দয়াই নেই। আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার নিজের প্রতি কোনো মায়া দয়া নেই, কিন্তু নিজের বোনের প্রতি তো মায়া দয়া আছে, তাই না? মানে? আশা করছি মানেটা নিশ্চয়ই এখন আর তোমাকে বলে বোঝাতে হবে না। ছি, আপনি এতটা নীচ মানুষ? আপনার মতো নিচু মানুষ এই দুনিয়াতে আছে? আপনি তো পশুর চেয়েও নিকৃষ্ট। চুপচাপ সাইনটা করো, না হলে কিন্তু। না, আমি সাইন করছি। নীল সাইন করে দিল। মেঘ আর মিহুর বিয়েটা হয়ে গেল। মেঘের সাক্ষী হিসেবে সাইন করলো ড্যানি। নীলকে একটা রুমে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। মেঘ ড্যানিকে বলল মিহুকে নিয়ে ওর রুমে এগিয়ে দিয়ে আসতে। ড্যানি যেয়ে মিহুকে মেঘের রুমের সামনে পৌঁছে দিয়ে চলে গেল। মিহু রুমে যেয়ে দেখলো রুমটা বেশ বড়। রুমের সব কিছু অনেক সুন্দর করে গোছানো। রুমের সাথে একটা অ্যাটাচড করা ছোট্ট মিনি ছাদের মতো ব্যালকনি আছে। মিহু থায়ের গ্লাসটা সরিয়ে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে একটা ছোট টেবিল আছে, 2টো চেয়ার আছে পাশে। ব্যালকনির আরেক সাইডে দোলনা রয়েছে। মিহু যেয়ে দোলনায় বসলো আর ভাবতে লাগলো ওর লাইফে কি থেকে কি হয়ে গেল। এক নিমিষে পুরো লাইফটা উলট পালট হয়ে গেল। ভাবতেই ওর চোখ থেকে পানি পড়তে লাগলো। ও চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এদিকে মেঘ রুমে এসে পুরো রুমে একবার চোখ বুলিয়ে মেয়েকে না দেখতে পেয়ে ভুরু কুচকে তাকালো। ওর চোখ গেল ব্যালকনির দিকে, দেখলো থাই গ্লাসটা খোলা। তাই ও ব্যালকনিতে চলে গেল। যে দেখলো মিহু দোলনার উপর পা উঠিয়ে 2 পায়ের উপর মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মেলোড্রামা যত সব। মিহুর মাথা উঠিয়ে মেঘের দিকে তাকালো। মেঘ যে মিহুর পাশে বসে মেঘকে নিজের দিকে ঘুরিয়ে চোখের পানি মুছতে যাবে, অমনি মিহু মেঘের হাত ছাড়া দিয়ে সরিয়ে দিয়ে উঠে বলল, প্রবলেম কি আপনার? একে তো জোর করে হুমকি দিয়ে বিয়ে করেছেন, আর এখন স্বামীর অধিকার ফলাতে এসেছেন। দেখুন, আমি আপনাকে আমার হাজবেন্ড হিসেবে মানি না, আর মনে হয় আপনি এটাই
মাথায় রাখবেন। গট ইট? মেঘ মিহুর কথাগুলো শুনে অনেক কষ্টে নিজের রাগ কন্ট্রোল করেছিল, কিন্তু মিহু চুপ হওয়ার সাথে সাথেই ওর টান দিয়ে ওর হাত বাঁকিয়ে পেছনে ধরল। মেঘ চোখ লাল করে মিহুর দিকে তাকিয়ে আছে। মিহু চোখে রাগ নিয়ে মেঘের দিকে তাকিয়ে আছে আর হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে। হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দিস? আপনার সাথে এর থেকে ভালো মতো আমি কথা বলতে পারবো না। তোমার মনে হচ্ছে আমি তোমার কাছে স্বামীর অধিকার ফলাতে এসেছি? তা নয় তো কেন এসেছেন আমার কাছে? আমার লাইফটা তো হেল করে দিলেন, তাও কি আপনার শান্তি হচ্ছে না? সত্যি কথা বলতে কি, আপনাকে আমার মেনে নিতে একটু সমস্যা হতো না, কিন্তু আপনি মানুষ খুন করেন, তাই আমি আপনাকে মেনে নিতে পারবো না। মিহু, তুমি আমাকে ভুল ভাবছো। হ্যাঁ, এটা ঠিক যে আমি একজন মাফিয়া, আমি মানুষকে মারি, বাট আমি মাফিয়া হলেও কখনো অকারণে কাউকে খুন করিনি। আমি আপনার কাছ থেকে কোনো এক্সপ্লেনেশন চাইনি। প্লিজ দূরত্ব বজায় রেখে কথা বলুন আর আমার হাত ছাড়ুন, আমার লাগছে। চুপ, তোর সাথে এতক্ষণ অনেক ভালোভাবে কথা বলেছি, কিন্তু এখন আর না। তুই ভালো কথা শোনার মানুষই না। তুই এখন আমার বউ, আমার যা ইচ্ছে আমি তাই করব, আর তাতে তুইও কিছু বলতে পারবি না, বুঝলি? কি করবেন আপনি আমার সাথে? মেরে ফেলবেন তাই তো? প্লিজ মেরে ফেলুন আমাকে। তোকে মারার জন্য আমি বিয়ে করিনি। তাহলে কেন করেছেন? মেঘ মিহুর ঠোঁট পরম আবেশে নিজের ঠোঁটের মধ্যে নিয়ে নিল। মিহু কিছু করতেও পারছে না, কারণ ওর হাত দুটো মেঘ এক হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে। মিহুর চোখ দিয়ে শুধু নোনা জলগুলো গাল বেয়ে গড়িয়ে পড়ছে। মেঘ আরেক হাত দিয়ে মিহুর কোমর ধরে আরও নিজের কাছে টেনে নিল। বিকালে মিহু একা একা ব্যালকনিতে চুপচাপ বসে আছে। এমন সময় নীল আস্তে আস্তে লুকিয়ে এসে মিহুর কাঁধে হাত রাখলো। মিহু চমকে উঠে পেছনে তাকিয়ে দেখে নীল। লাফ দিয়ে নীলকে জড়িয়ে ধরে বলল মিহু, ভাইয়া তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি। তুই ঠিক আছিস তো? কি হয়েছে মিহু? ওই লোকটাকে তোর সাথে কি কোনো বাজে বিহেভ করেছে? ভাইয়াকে এইসব কিছুই জানতে দেওয়া যাবে না। না ভাইয়া, কিন্তু তুই এখানে আসলি কিভাবে? বাহিরে গার্ডস আছে। সে অনেক কাহিনী করে এসেছি, সেসব কথা বাদ দে। এখন এখান থেকে পালানো যায় কিভাবে সেটা ভাবতে হবে। ভাইয়া, মম ড্যাড এগুলো জানতে পারলে কি হবে ভাবতে পারছিস? মম ড্যাডকে এসব কিছু জানানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু কোনো কিন্তু না, যাই বলছি তাই কর। নীল যে ব্যালকনির আশেপাশে দেখছে পালানোর কোনো পথ আছে কিনা। মিহু হঠাৎ খেয়াল করলো মেন গেট দিয়ে মেঘের গাড়ি ঢুকছে। মিহু তাড়াতাড়ি নীলকে নিয়ে রুমের ভেতরে এলো। ভাইয়া তুই তোর রুমে যা, মেঘ চলে এসেছে। ও এসে তোকে দেখলে অনেক বড় কোনো প্রবলেম করতে পারে। কিন্তু মিহু, প্লিজ যা ভাইয়া। বলতে না বলতেই দেখি কে যেন গেট খুলছে। আমি তাড়াতাড়ি ভাইয়াকে ব্যালকনিতে লুকিয়ে পড়তে বললাম। ভাইয়া ব্যালকনিতে চলে গেল আর আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। তখনই মেঘ রুমে ঢুকলো। মেঘ রুমে ঢুকে আমার দিকে ব্রু কুচকে তাকালো, তারপর পুরো রুমে একবার চোখ বুলিয়ে নিল। কে এসেছিল রুমে? কোথায়? কেউ না তো। কি হলো, তুমি এই এসির মধ্যেও ঘামছো কেন? এমনি। কিছু লুকোচ্ছ? না তো। নীল কোথায়? সাথে সাথে চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। মানে? নীল কোথায়? আমি জানি না। বলো। বললাম তো জানি না। মেঘ ব্যালকনিতে গিয়ে দেখে কেউ নেই, তাই আবার রুমে চলে আসলো। আসলে নীল যখন ব্যালকনিতে লুকিয়েছিল তখন খেয়াল করলো পাশের ব্যালকনিতে খুব ইজিলি যাওয়া যাবে, তাই নীল তাড়াতাড়ি পাশের ব্যালকনিতে যেয়ে রুমে ঢুকে গেল আর নিজের রুমে চলে গেল। মিহু তো কিছুটা চমকে গিয়েছে মেঘকে এভাবে শান্ত হয়ে রুমে আসতে দেখে। মিহু তো অনেক এখন নীলকে নিয়ে আরও বেশি টেনশন করছে। মেঘ রুমে এসে মিহুর দিকে পুরো কুচকে তাকালো। কি হলো, কি দেখছো এভাবে? না কিছু না। তো কিছু যখন হয়নি তখন রুমের মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? ও সরি। মিহু সরে যেয়ে সোফায় যেয়ে বসলো। মেঘ জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। চেঞ্জ করে রুমে এসে দেখলো মিহু সোফাতে হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছে। মেঘ যেয়ে মিহুকে কোলে নিয়ে বেডে শুয়ে দিয়ে গায়ে কম্বল টেনে দিল। মিহু গুটিসুটি মেরে শুয়ে পড়ল
আর ঘুমের মধ্যে মেঘের হাত ধরে টান দিল। মেঘ উঠতে যেও উঠতে পারল না। দেখলো মিহু ওর হাত ধরে আছে। মিহু ঘুমের মধ্যে ওর চেহারাটা দেখতে অনেক মায়াবী লাগছে, মনে হচ্ছে কোনো একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে। ঘুমের মধ্যেই মিহু ঠোঁট উল্টিয়ে ফেললো, তা দেখে মেঘ মুচকি হেসে দিল। আবার মিহু ঘুমের মধ্যে মুচকি হাসছে। মেঘের হাসির রেখাটা এটা দেখে আর একটু বড় হলো। তারপর মিহুর পাশে এসে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। অমনি মিহুর হাসির রেখাটা একটু বড় হলো। মেঘ মিহুর হাত আস্তে করে ছাড়িয়ে উঠে ব্যালকনিতে চলে গেল, কারণ মেঘ জানে যে ও যদি মিহুর পাশে শুয়ে পড়ে তাহলে মিহু সকালে ঘুম থেকে উঠে অনেক রিঅ্যাক্ট করবে। মেঘ ব্যালকনিতে যে ছোট্ট সোফাটাতে বসে এক হাত মাথার উপরে দিয়ে বসে রইল কিছুক্ষণ, তারপর ফোন বের করে টিপতে লাগলো। রাত 10:30। একজন সার্ভেন্ট এসে মেঘের রুমে নক করলো। মেঘ যেয়ে গেট খুলে ভুরু কুচকে সার্ভেন্টের দিকে তাকালো। স্যার, ডিনার রেডি। ডিনার করবেন না? নিচে যাও, আমরা আসছি। আর হ্যাঁ, পাশের রুম থেকে নীলকে ডেকে বলো যে আমি নিচে আসতে বলেছি। ওকে স্যার। সার্ভেন্ট যে নীলকে নিচে আসতে বলে। নীল প্রথমে নিচে যেতে না করলেও পরে ভাবে যে মিহু তো যাবে, তাই নিচে নেমে আসে। এদিকে মিহু ঘুমাচ্ছে বলে মেঘ মিহুকে ডাকতেও পারছে না, তাই মেঘ একাই নিচে চলে যায় আর ভাবে ডিনার শেষ করে আসার সময় মিহুর জন্য ডিনার রুমে নিয়ে আসবে, ততক্ষণ ও ঘুমিয়ে থাকুক। মেঘ নিচে নেমে আসে ডিনার করার জন্য। মেঘ নিচে নেমে দেখে নীল ডাইনিং টেবিলে চুপচাপ বসে আছে। মেঘ যে টেবিলে বসলো। মিহু কোথায়? ও ঘুমোচ্ছে, তাই আর ডাকিনি। তুমি খেয়ে নাও, আমি পরে রুমে খাবার নিয়ে গিয়ে ওকে খাইয়ে দিব। নীলও আরও কিছু বলল না, কারণ ওর এখন শক্তির প্রয়োজন, তাই কিছু না বলে চুপচাপ বসে খেয়ে তারপর চলে গেল। মেঘও একটা প্লেট নিয়ে হাতে মিহুর জন্য খাবার বেড়ে নিয়ে গেল। উপরে যে মিহুর পাশে বসলো। মিহুকে টেনে উঠিয়ে বেডের সাথে হেলান দিয়ে বসিয়ে দিল। মিহু তখন ঘুমে তলিয়ে আছে। মেঘ মিহুকে দেখে ভাবছে, একটা মেয়ে এতটা ঘুমকাতরে কি করে হতে পারে? একে তো এই ঘুমের মধ্যে কেউ কিডন্যাপ করে নিলেও টের পাবে না। মেঘ মিহুকে খাওয়াতে লাগলো। মিহু ঘুমের তালে তালে খাচ্ছে আর মেঘকে নীল ভেবে ইচ্ছে মতো বকা দিচ্ছে। মেঘ মিহুর বকা শুনে হাসবে না কাঁদবে না রাখবে বুঝতে পারছে না। মিহুকে খাইয়ে মেঘ মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করলো। তারপর মিহুর মুখ মুছে দিয়ে ওকে ঠিকভাবে শুয়ে দিয়ে মেঘ আবার ব্যালকনিতে চলে গেল। সকালে মিহু ঘুম থেকে উঠে দেখে ও বেডে শুয়ে আছে, কিন্তু ও তো সোফায় ঘুমিয়ে পড়েছিল, তাহলে বেডে আসলো কি করে? এসব ভাবতেই ওর চোখ গেল ব্যালকনিতে। দেখলো মেঘ ওখানে সোফায় বসে ঘুমাচ্ছে। মিহু আর কিছু না ভেবে যে ফ্রেশ হয়ে আসলো। তখনও মেঘ একইভাবে ঘুমাচ্ছিল, তাই মিহু রুম থেকে বেরিয়ে নীলের রুমে গেল। নীল মিহুকে দেখে তাড়াতাড়ি মিহুর কাছে গেল। মিহু, পালানোর রাস্তা পেয়ে গেছি। কিভাবে? তুই মেঘকে গিয়ে বলবি যে তোর কোনো জামা কাপড় এখানে নেই, তাই তুই কিছু জামা কাপড় কেনার জন্য শপিং এ যাবি, আমাকেও সাথে নিয়ে যাবি, এটা বলবি। তারপর বাকিটা আমার উপর ছেড়ে দে। আর আজ এমনিতেও আমাদের বাংলাদেশে ফেরার কথা ছিল। টিকিট, পাসপোর্ট, ভিসা সব তো রেডি আছে। আমরা আজকেই বাংলাদেশে চলে যাব। কিন্তু ফ্লাইটের টিকিটে, পাসপোর্ট, ভিসা সব তো বাসায়। তুই চিন্তা করিস না। গতকাল রাতে আমি এবাসার এক সার্ভেন্টের ফোন লুকিয়ে নিয়ে আমার এক বন্ধুকে কল করে সব জানিয়েছি। ও আমাদের হেল্প করবে। পাসপোর্ট, ভিসা, ফ্লাইটের টিকিট সব ও নিয়ে এসে এয়ারপোর্টে আমাদের জন্য ওয়েট করবে। আচ্ছা বলে আমি মেঘের রুমে চলে গেলাম। যে দেখি উনি ওয়াশরুম থেকে বের হচ্ছে। কোথায় ছিলে? নীলের রুমে গিয়েছিলাম। ও কি কিছু বলবে? হ্যাঁ মানে না আসলে আমি। কি হলো বলো? না মানে আসলে বলছিলাম কি আমার তো এখানে কোনো জামা কাপড় নেই, তাই আর কি আমি একটু শপিং এ যেতে চাইছিলাম আর কি। ও এই কথা বলতে এতক্ষণ? তোমার শপিং এ যাওয়া লাগবে তাই তো? তুমি একটু ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। মেঘ রেডি হয়ে আসলো। মিহু আর মেঘ নিচে নেমে গেল।
নীল অলরেডি ডাইনিং টেবিলে বসেছিল মিহুর অপেক্ষায়। মেঘ আর মিহু যে টেবিলে বসলো ব্রেকফাস্ট করার জন্য। মিহু, তোরা কি কোথাও বের হচ্ছিস? একটু শপিং এ যাব। ও। মিহু যখনই নীলকে বলতে যাবে যে তুইও আমার সাথে চল, আর তার আগেই মেঘ বলে উঠল, নীল, তুমিও আমাদের সাথে চলো। তোমারও তো কোনো জামা কাপড় এখানে নেই। যা চেয়েছিলাম তাই হচ্ছে। যাক বাবা, আমার কিছু বলা লাগলো না। মিহু, মেঘ আর নীল ব্রেকফাস্ট করে শপিং মলে চলে আসলো। শপিং মলে ঢোকার সাথে সাথেই শপিং মলের ম্যানেজার মেঘের সামনে এসে দাঁড়ালো। মেঘ স্যার, আপনি আমার এখানে? মিট মাই বিউটিফুল ওয়াইফ অ্যান্ড মাই ব্রাদার ইন ল। হ্যালো ম্যাম। হ্যালো স্যার। ওরা যা যা পছন্দ করবে সব যেন খুব ভালো হয়, আর হ্যাঁ, কোনো ভুল যেন না হয়। স্যার, আপনি নিশ্চিত থাকুন, আমি নিজেই ওনাদের সব জিনিস দেখাচ্ছি। মিহু, আমি পাশের কফি শপে আছি, প্রয়োজন হলে ডাক দিও। আচ্ছা। মেঘ চলে গেল। মিহু আর নীল দোকানে ঢুকে গেল। শপিং মলের বাইরে মেঘের গার্ডরা দাঁড়িয়ে আছে। শপিং মলের ভিতরেও গার্ডরা ঘোরাঘুরি করছে। ম্যানেজার মিহু আর নীলকে জামা কাপড় দেখাচ্ছে। নীল ম্যানেজারকে একটু পাশ করে মিহুর কাছে গেল। এখানে থেকে একটা বোরখা নিয়ে ট্রায়াল রুমে গিয়ে পরে নে, আর হিজাব আর নিকাবটা দিয়ে ভালো করে ফ্রেশ ঢেকে নিস। তারপর এখান থেকে সোজা শপিং মল এর বাইরে চলে যাবি। আমি আর রানী গাড়িতে তোর জন্য ওয়েট করব। ওকে? ওকে, কিন্তু তুই বের হবি কিভাবে? আমার চিন্তা করিস না, আমি বের হয়ে যেতে পারবো। সাবধানে। মিহু ট্রায়াল রুমে যে ভালোভাবে তৈরি হয়ে বের হলো। নীল এর মধ্যে গার্ডদের চোখ এড়িয়ে বেরিয়ে গেল। মিহু আশেপাশে ভালোভাবে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে তাড়াতাড়ি হাঁটছিল। তখনই সামনে কারোর সাথে ধাক্কা খেলো। মিহু মাথা উঁচু করে তাকিয়ে দেখলো ওর সামনে মেঘ দাঁড়িয়ে। মিহু তো ভয়ে পুরো চুপসে গেল, কিন্তু মেঘ মিহুকে অবাক করে দিয়ে সরি বলে চলে গেল। মিহু যেন হাঁপ ছেড়ে বাঁচল। আসলে মিহু নিকাব দিয়ে পুরো ফেস এমনভাবে ঢেকে রেখেছিল যে মেঘ মিহুকে দেখে চিনতে পারেনি। মিহু তাড়াতাড়ি শপিং মল থেকে বেরিয়ে গেল। বাইরে বের হতেই ওর সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। নীল গাড়ির গেট খুলে মিহুকে তাড়াতাড়ি উঠতে বলে। তখনই মেঘের গার্ডরা ওদের দেখে ফেলে। মিহু তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে আর ওদের গাড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যায়। রনি খুব তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করছে। ওদিকে মেঘের কানে মিহুর পালানোর খবর পৌঁছে যাওয়ার সাথে সাথে মেঘ তো পুরো জ্বালামুখী হয়ে গেছে। মেঘ ওর সব গার্ডদের পাঠিয়ে দেয় ওদের খোঁজার জন্য। এদিকে নীল আর মিহু সেফলি এয়ারপোর্টে এসে পৌঁছালো। রনির কাছ থেকে ওদের পাসপোর্ট, টিকিট, ভিসা নিয়ে ওরা রনিকে বাই দিয়ে ভেতরে চলে গেল আর বাংলাদেশ চলে আসলো। মিহু রান্নার জন্য সবজি কাটছিল। তখনই ওর হাত কেটে যাওয়াতে ও বর্তমানে ফিরে আসলো। বলে তাড়াতাড়ি হাত ছাড়াতে লাগলাম। তখনই কে যেন ঝড়ের বেগে এসে আমার হাত ধরে তার মুখে নিয়ে নিল। তাকে দেখে মেঘ, ইস কি ঢং দেখাচ্ছে দেখো না। মুভি দেখে দেখে এই পদ্ধতি বের করছে। কি মনে করে আমি কিছু বুঝি না নাকি? আমি অনেকক্ষণ ধরে ওর পেছনে দাঁড়িয়ে দেখছিলাম ও কি যেন ভাবছে আর আনমনে সবজি কাটছে। তখনই ওর হাতটা কেটে গেল। আমি তাড়াতাড়ি যে ওর হাতটা মুখে নিয়ে নিলাম। আসলে এই কাহিনীটা আমি ফিল্ম দেখেই করলাম। ওনার কাছ থেকে টান দিয়ে হাত ছাড়িয়ে নিলাম। দেখে কাজ করতে পারো না? না, পারি না। আর আপনি এখানে কি করছেন? কিছু না, চলো আমার সাথে। পারবো না। সব কিছুতেই না শুনতে আমার ভালো লাগে না, চলো। ওনার ধমক খেয়ে আমি মনে হয় বাক শক্তি হারিয়ে ফেলেছি। বেটা বচ্চাত জানি কোথাকার। আমি আর কিচ্ছু না বলে ওনার পেছন পেছন যেতে লাগলাম। যাও, এবার রান্না করো তাড়াতাড়ি। বলে উঠে চলে আসলাম আর তাড়াতাড়ি রান্না করে নিলাম। তারপর ওনাকে খেতে ডাকলাম। খাবার কে সার্ভ করবে? আমি। আশেপাশে আর কাউকে কি তুমি দেখতে পাচ্ছ? রাগে চোখে ওনার দিকে তাকিয়ে খাবার সার্ভ করে দিলাম। মেঘ খেয়ে নিয়ে উঠে চলে গেল। মিহু আজকে রাতে আর ডিনার করলো না। ওর শরীরটা খুব ক্লান্ত লাগছে, একটু ঘুমোলে ভালো লাগবে। তাই ও সব কিছু গুছিয়ে রেখে রুমে চলে আসলো।
এসে দেখে মেঘ বেডের এক সাইডে আতশো হয়ে ল্যাপটপে কি যেন করছে। মিহু যে একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। মেঘ দেখেও কিছু বলল না, কারণ তখন মিহুকে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে। তাই সকালে মিহু ঘুম ভেঙে যায়। ও উঠে দেখে ওর পাশে কেউ নেই। মিহু উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে যা দেখে আর শুনে তার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। মিহু নিচে গিয়ে দেখে নীল আর মেঘ বসে কথা বলছে। ভাইয়া, তুই কি কাজটা ঠিক করলি? ভুল কিছু করেছি বলে তো আমার মনে হয় না। ভাইয়া, আমি তো ছোট বোন, তুই আমাকে এই ব্যাপারে জানানোর প্রয়োজন মনে করলি না? দেখো, মিহুকে আমি ভালোবাসি, কিন্তু ও সেটা বোঝে না, আর আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এই 2 বছর আমার কি অবস্থা হয়েছিল তা কি তুই দেখিসনি? ভাইয়া, তাই বলে তুই ওকে এভাবে থ্রেট দিয়ে নিয়ে আসবি? এছাড়া আর কোনো উপায় ছিল না। নীল তো মিহুকে পুরো পাগলের মতো খুঁজছে। ওকে সামলানো কষ্টসাধ্য হয়ে উঠেছে। ওকে সামলানোর জন্য তুই আছিস। তুই যে ওকে বোঝা, দেখবি ও ঠান্ডা হয়ে যাবে। এটা মিহুর ব্যাপার ভাইয়া, নীল এত ইজিলি মানবে না, আর ঠান্ডাও হবে না। আরে বাদ দে, তাহলে ওকে আমি দেখে নিবনি। মিহু কোথায়? উপরে ঘুমাচ্ছে। ও যদি জানে আমি তোর বোন আর আমিও তোকে হেল্প করেছি ওকে খুঁজে বের করতে, তাহলে ও আমাকে সারা জীবনের মতো ভুল বুঝে আমার সাথে ওর ফ্রেন্ডশিপ ভেঙে দিবে। আর নীল, ও আমার থেকে অনেক দূরে চলে যাবে ভাইয়া। আমি তো কথা শুনে পুরো সপ্তম আকাশ থেকে পড়লাম মনে হয়। নীলা মেঘের বোন? নীলাই মেঘের সাথে মিলে আমাকে খুঁজে মেঘের কাছে পাঠিয়ে দিয়েছে? আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি পুরো স্তব্ধ হয়ে গিয়েছি। আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে এটা কিভাবে করতে পারলো? নীলা? মিহুর গলার আওয়াজ শুনে মেঘ আর নীলা তাড়াতাড়ি পেছনে তাকিয়ে দেখলো মিহু দাঁড়িয়ে আছে। মেঘ আর নীলা একবার একে অপরের দিকে তাকিয়ে আবার মিহুর দিকে তাকালো। মিহু, আমি আসলে... হাত দেখিয়ে ওকে থামতে বললাম। যা বোঝার আমি বুঝে গিয়েছি। ভালোই প্রতিদান দিলি বেস্ট ফ্রেন্ডশিপের। আম জাস্ট স্পিচলেস। কি বলবো তোকে, কিছুই বুঝে উঠতে পারছি না। বাট একটা কথা বলবো, তোর সাথে আমার ফ্রেন্ডশিপ আজকেই থেকেই শেষ বলে উপরে চলে গেলাম। মিহু দাঁড়া। মিহু ভাইয়া, মিহু আমাকে ভুল বুঝলো। পরে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তুই যা এখন। আচ্ছা। মেঘ ওপরে যেয়ে দেখলো মিহু নেই, তাই ও ব্যালকনিতে চলে গেল। আজও মিহু সেই 2 বছর আগের মতোই ব্যালকনিতে দোলনায় বসে হাঁটুর উপর মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মিহুর কোনো জবাব দিল না। ও এখনো সেভাবেই হাঁটুর মধ্যে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মেঘ যে মিহুর পাশে বসলো, মিহুর মাথায় হাত রাখলো। মিহুর সাথে সাথেই মেঘের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল। প্রবলেম কি আপনার? আমাকে আপনি কি পেয়েছেন কি? আমাকে আপনি ভালোবাসেন, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। আপনার যখন যা মন চেয়েছে আপনি আমার সাথে তাই করেছেন। প্রথমে আমাকে ভালো লেগেছে বলে আমার ভাইকে মারার হুমকি দিয়ে আমাকে বিয়ে করলেন, তারপর জোর করে কিস করলেন, আর এরপর আপনার বোনকে আমার বেস্ট ফ্রেন্ড বানিয়ে আমাকে ঠকালেন। আমার ফ্যামিলিকে মারার হুমকি দিয়ে আমাকে এখানে নিয়ে এলেন। আমার ফুল লাইফটা হেল করে দিয়েছেন। তাহলে আর কি চাই আপনার? এর থেকে ভালো হতো যদি আপনি আমাকে মেরে ফেলতেন। এত কিছু আমি আর নিতে পারছি না, জাস্ট নিতে পারছি না, বুঝেছেন আপনি? অবশ্য আপনাকে বুঝিয়ে লাভ নেই। আপনার মতো একজন মাফিয়া এর থেকে ভালো আর কি বা করতে পারে? শুধু তফাৎ হচ্ছে একটাই, সেটা হলো অন্য সব মাফিয়ারা বিয়ে না করে জোর করে তুলে নিয়ে গিয়ে মেয়েদের ভোগ করে, আর আপনি আমাকে বিয়ে করে ভোগ করার চেষ্টা করছেন। আমার প্রয়োজন ফুরিয়ে গেলে আপনিও আমাকে ছেড়ে দিবেন। আমি সব বুঝি। মেঘ এতক্ষণ মিহুর কথা শুনছিল। রাগে ওর 2 চোখ লাল হয়ে গিয়েছে। মেঘ এত পরিমাণ রেগে আছে যে ওর ফর্সা হওয়াতে ওর ফুল ফেস লাল হয়ে গিয়েছে। মেঘ আর করতে না পেরে মিহুর 2 বাহু অনেক জোরে চেপে ধরে দেওয়ালের সাথে অনেক জোরে লাগিয়ে ধরে। মিহু ব্যথা পেয়ে আহ বলে উঠল। মিহুর মেঘের চোখের দিকে ভয় তাকাতে পারছে না। মেঘের চোখেও পানি চলে এসেছে মিহুর কথা শুনে। তুমি কি একটু আমাকে বোঝার চেষ্টা করতে পারো না? আমি যে তোমাকে এত ভালোবাসি, তুমি কি একটু বোঝো না? আমি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য এত কিছু করেছি, আর তুমি কি বললে আমি তোমাকে ভোগ করার জন্য বিয়ে করেছি? আমার যদি তোমাকে ভোগ করার ইচ্ছেই থাকতো তাহলে আমি সেটা তোমাকে বিয়ে না করে জোর করে তোমাকে তুলে নিয়ে গিয়েই করতে পারতাম। আর হ্যাঁ, আমি মাফিয়া। মাফিয়া মানেই যে খারাপ লোক তা তো না। আমি যদি মাফিয়া হই
তাহলে তুমিও এই মাফিয়ারি ওয়াইফ। তুমি আমার ভালোবাসাকে এত ছোট চোখে দেখবে আমি ভাবতেও পারিনি। এখন সত্যি আমার মনে হচ্ছে যে আমি তোমাকে ভালোবেসে আমার লাইফের সবচেয়ে বড় ভুল করেছি। তোমাকে দেখার পর মনে হয়েছিল আমিও হয়তো কারো ভালোবাসা পেতে পারি, কিন্তু না, আমি মাফিয়া বলে আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না, এমনকি তোমারও না। আর নীলা, ওর কোনো দোষই নেই, কারণ তোমার সাথে ও যখন ফ্রেন্ডশিপ করেছে তখন তো ও জানতোই না ব্যাপারে। একদিন কলেজে কিসের ফাংশন যেন ছিল, ওই দিন তোমরা অনেকগুলো পিক তুলেছিলে আর ও সেই পিকগুলো আমাকে পাঠিয়ে বলেছিল যে তুমি ওর নিউ ফ্রেন্ড। তখনই আমি তোমাকে দেখি আর নীলাকে সব জানাই। তারপর থেকে নীলা তোমার সব খোঁজখবর আমাকে দিত। আই লাভ ইউ মিহু, বাট ইউ ডোন্ট লাভ মি, ইনফ্যাক্ট ইউ ডোন্ট ডিজার্ভ মি। আমারই ভুল যে তোমাকে ভালোবেসেছি আর তুমি আমাকে বরাবরই দূরে সরিয়ে দিয়েছো। মেঘ কথাগুলো বলে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, মেয়েকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ও গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আজ কোনো গার্ডস নেই সাথে। মিহু মেঘের কথাগুলো ভাবতে ভাবতে দৌড়ে ওয়াশরুমে চলে গেল আর শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে বসে কাঁদতে লাগলো। শাওয়ারের পানিতে মিহুর চোখের পানি মিলে যাচ্ছে। মিহু সত্যিই চায়নি মেঘ এতটা কষ্ট পাক। মেঘ যে মিহুকে এতটা ভালোবাসে সেটা মিহুর জানা ছিল না। জানা থাকলে হয়তো মিহু মেঘকে এতটা কষ্ট কখনোই দিত না। মেঘ যে মিহুকে ভালোবেসে ভুল করেছে এটা ভাবতে মিহুর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। মিহু মেঘকে ডিজার্ভ করে না এটা ভাবতে মিহুর চোখের পানিগুলো আরও বেশি করে ঝরছে। মিহু এখন অনুভব করতে পারছে ওর মেঘের প্রতি একটু হলেও ফিলিংস আছে মনের মধ্যে। সেটা এখন কিভাবে তৈরি হয়েছে তা বলা মুশকিল। এভাবে মিহু প্রায় 2 ঘন্টার মতো শাওয়ারের পানিতে ভিজেছে। রাতে মিহু চুপচাপ ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে আর ভাবছে মেঘ কেন এখনো ফিরছে না। মিহু ওখানেই বসে ঘুমিয়ে পড়ল। মেঘ রাত প্রায় 2:30 বাসায় আসলো। রুমে এসে দেখে মিহু রুমে নেই। হঠাৎ মেঘের চোখ দুটো ব্যালকনিতে আটকে গেল। মিহু ব্যালকনিতে বসে ঘুমাচ্ছে আর ওর চুলগুলো বাতাসে উড়ে এসে ওর মুখে পড়ছে। হালকা চাঁদের আলোয় মেঘকে দেখতে অনেক মায়াবী লাগছে। ভাবতেই মেঘের ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসির রেখা ফুটে ওঠে। মেঘ মিহুর সামনে যেয়ে আলতো করে ওর চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দেয়। মেঘের ছোঁয়া পেয়ে মিহু ঘুমের মধ্যে একটু শিউরে উঠল। মেঘ খেয়াল করলো মিহুর চোখগুলো লাল হয়ে ফুলে আছে। মিহুর এই অবস্থা দেখে মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মেঘ বুঝতে পারছে যে ও মিহুকে সকালে যে বলেছিল তার জন্যই মিহু কান্না করেছে। মেঘ মিহুকে নিয়ে বেডে শুয়ে দিল আর মেঘ নিজে যেয়ে ব্যালকনিতে বসলো। সারাটা রাত এভাবেই কাটলো। মেঘ সারা রাত ব্যালকনিতে বসে মিহুর দিকে তাকিয়েছিল। সকালে কখন যে ওর চোখটা লেগে গিয়েছে ওর জানাই নেই। মিহু সকালে ঘুম থেকে উঠে দেখে ও বেডে। ব্যালকনিতে তাকিয়ে দেখে মেঘ ব্যালকনিতে ঘুমিয়ে আছে। মিহুর আর বুঝতে বাকি রইল না যে মেঘের ওকে বেডে এনে শুয়ে দিয়েছে। মিহু উঠে গুটিসুটি পায়ে মেঘের কাছে গেল। মেঘের দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিহু। তারপর হাত দিয়ে মেঘের চুলগুলো একটু এলোমেলো করে দেয়। তাতে মেঘ একটু বিরক্ত বোধ করে ঘুমের মধ্যেই। মিহু একটা মুচকি হাসি দিয়ে মেঘের কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর মিহু শাওয়ার নিয়ে বের হয়ে নিচে চলে যায় মেঘের জন্য কফি বানাতে। মিহু এসব কেন করছে তা সে নিজেও জানে না। শুধু এতটুকুই জানে যে মেঘের জন্য তার মনের কোণে একটু হলেও ফিলিংস আছে। হয়তো তার থেকেই এই কাজগুলো করেছে। মিহু নিচে গিয়ে কফি বানিয়ে নিয়ে উপরে গেল, যে দেখে মেঘ এখনো ঘুমাচ্ছে। মিহু কিছুটা অবাক হলো, কারণ মেঘ এতক্ষণ কখনো ঘুমায় না। মিহু যে মেঘের হাতটা আলতো করে ধরার সাথে সাথে মিহু একটা বড়সড় শক খেলো। তা হলো মেঘের পুরো শরীর গরম হয়ে আছে জ্বরের কারণে। মিহু তাড়াতাড়ি কোনোভাবে মেঘকে ধরে নিয়ে বেডে শুয়ে দিল।
ওর গায়ে কম্বল টেনে দিল। মেঘের শরীর প্রচণ্ড রকমের গরম হয়ে আছে। মিহু কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ও তাড়াতাড়ি নিচে নেমে গেল। নিচে গিয়ে ড্যানিকে খুঁজতে লাগলো। মিহু দেখলো ড্যানি বাইরে দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে। তাড়াতাড়ি ড্যানির কাছে গেল। ড্যানি, তুমি তাড়াতাড়ি একটু ডক্টরকে ফোন করে এখানে আসতে বলো। কিন্তু কেন ম্যাম? ড্যানি, তোমার স্যারের প্রচণ্ড জ্বর এসেছে, তাই প্লিজ তাড়াতাড়ি ডক্টরকে খবর দাও। ওকে ম্যাম, আমি এক্ষুনি জানাচ্ছি। আপনি স্যারের কাছে যান। বলে আবার দৌড়ে মেঘের কাছে চলে আসলাম। ডক্টর না আসা পর্যন্ত আমার চুপচাপ বসে থাকলে চলবে না, কিছু তো একটা করতে হবে। হ্যাঁ, ডক্টর না আসা পর্যন্ত আমি বরং ওনার মাথায় জলপট্টি দেই। তাড়াতাড়ি করে যে একটা বাটিতে করে ঠান্ডা পানি আর একটা কাপড় নিয়ে আসলাম, আর ওনার পাশে বসে জলপট্টি দিতে লাগলাম। তখন উনি কি যেন বিড়বিড় করে বলতে লাগলেন, মিহু, আই লাভ ইউ, প্লিজ প্লিজ ডোন্ট লিভ মি, আই অ্যাম সরি মিহু, আই রিয়েলি লাভ ইউ। মেঘ সেই তখন থেকে কি যেন সব বলছে, সব অস্পষ্ট শোনাচ্ছে। আপনি গেটের বাহির থেকে ড্যানি গেটে নক করলো। আমি তাড়াতাড়ি যে গেট খুলে দিলাম। ডক্টর, ওনাকে একটু দেখুন প্লিজ। ম্যাম, আপনি হাইপার হবেন না, আমি দেখছি। ডক্টর মেঘকে দেখলো, তারপর বলল, সারাদিন অতিরিক্ত টেনশন করছে হয়তো, যার কারণে ওনার মাথা ব্যথা ছিল, আর ঠান্ডায় বসে থাকার কারণে জ্বর এসেছে। টেনশন করবেন না, আমি মেডিসিন লিখে দিচ্ছি, ওনাকে সময় মতো খাইয়ে দিবেন। আর এখন ওনাকে হালকা কিছু খাইয়ে দিন। ওকে ডক্টর। ড্যানি, তুমি একটু মেডিসিনগুলো নিয়ে এসো এক্ষুনি, আর ডক্টরকে একটু এগিয়ে দাও। ওকে ম্যাম। ড্যানি চলে গেল। আমি নিচে যেয়ে ওনার জন্য হালকা গরম স্যুপ নিয়ে উপরে গেলাম। তারপর ওনাকে অনেক কষ্টে খাইয়ে দিলাম। ড্যানি এসে মেডিসিন নিয়ে গেল। আমি ওনাকে মেডিসিনগুলো খাইয়ে দিলাম। নিজেকে কেন জানি না খুব অপরাধী লাগছে। গতকাল ওনাকে ওভাবে কথাগুলো বলা উচিত হয়নি আমার, কিন্তু আমি বা কি করব? মাথায় এত পরিমাণ রাগ উঠে গিয়েছিল যে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। হঠাৎ নিচে থেকে কারো চেঁচামেচির আওয়াজ পেলাম, তাই দেখার জন্য আমি নিচে নেমে গেলাম। দেখি ভাইয়া এসেছে। গতকাল নীলা আমাকে এই ড্রেসটা দিয়ে বলেছিল যে মিহু এখানে আছে, কিন্তু আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে ও কি করে জানলো, তখন ও কোনো কথা না বলে শুধু একটা মুচকি হাসি দিয়ে চলে গিয়েছিল। আমি আর কিছু জিজ্ঞেস করিনি ওকে। মিহুকে দেখা মাত্রই ওকে গিয়ে জড়িয়ে ধরলাম। মিহু, তুই ঠিক আছিস তো? দেখ, আর কিছু হবে না, আমি তো চলে এসেছি। এখন ওই মাফিয়া আর তোকে আটকে রাখতে পারবে না। চল, আমি এখনই তোকে নিয়ে যাব। দাঁড়া ভাইয়া, আমি যাব না। মিহু, তুই কি বলছিস এসব? তুই কেন যাবি না? আমি ঠিকই বলছি ভাইয়া, আমি যাব না। আমি জানি মিহু, ওই মাফিয়া তোকে নিশ্চয় কোনো থ্রেট দিয়ে আটকে রেখেছে, তাই না? তুই চিন্তা করিস না, উনি তোকে কিছুই করতে পারবে না। তুই চল। ভাইয়া একটু শান্ত হয়ে বস। আর আমাকে কেউ আটকে রাখেনি, আমি নিজ ইচ্ছায় এখানে আছি। আর ওনাকে এই অবস্থায় একা ফেলে আমি কোথাও যাব না। এই অবস্থা মানে? কি হয়েছে মেঘের? ওনার অনেক জ্বর, একটু ডক্টর এসে দেখে গিয়েছে। কিন্তু মিহু, তুই কেন এত কেয়ার করছিস? ভাই, হি ইজ মাই হাজবেন্ড, তাই ওনার কেয়ার করাটা আমার রেসপন্সিবিলিটি আর ডিউটি। মিহু, একটা কথা বলি। বল, এতে অনুমতি নেওয়ার কি আছে? না, তাও বাই এনি চান্স তুই কি মেঘকে ভালোবেসে ফেলেছিস? জানি না, শুধু এইটুকু জানি যে ওনার জন্য আমার মনে একটু হলেও জায়গা আছে, একটু হলেও ফিলিংস আছে। কিন্তু এটার নাম ভালোবাসা দেওয়া যায় কিনা তা আমি জানি না, সত্যি জানি না। কিন্তু উনি যদি তোর কোনো ক্ষতি করে? ভাই, আমি এতদিনে এইটুকু বুঝেছি যে উনি আমাকে পাগলের মতো ভালোবাসে, তাই উনি আর যাই করুক না কেন আমার কোনো ক্ষতি উনি করবে না। আমি কিন্তু এই বাড়িতে ওনার সাথে একা থাকি, তাও উনি এখন পর্যন্ত আমার সাথে কোনো খারাপ বিহেভ করেনি। উনি আমাকে সব সময় বোঝার ট্রাই করে, বাট আমি কখনো ওনাকে বোঝার ট্রাই করিনি। তাই ভাবছি এখন থেকে বোঝার ট্রাই করব। বাহ, আমার বোনটা তো দেখি অনেক বড় হয়ে গেছে। আমি বরাবরই বড়, ওকে? আমি হাইটে বড় হওয়ার কথা বলিনি। তুই বলিসনি বলেই তো আমি বললাম। এত হাইট হয়েও কি লাভ হয়েছে? তুই তো আমার আর মেঘের বুকের নিচেই পড়ে থাকিস। আমি 5 ফুট 6 ইঞ্চি, ওকে? আর মেয়েদের জন্য এটা পারফেক্ট। আমি আর মেঘ সমান সমান, তার মানে 6 ফুট
2 ইঞ্চি। ওই, তুই কি এখানে হাইট নিয়ে গবেষণা করতে আসছিস? না, তাহলে? তোকে মিস করছিলাম তাই আসছি। আমিও তোকে অনেক মিস করেছি। বাই দ্য ওয়ে, মম ড্যাড? ওনারা এখনো কিছু জানে না, ওনারা এখনো রাজশাহীতে আছে। ও কিন্তু কি বলবি ওনাকে? ডোন্ট ওয়ারি মেহুনা। নীলা যদি শুনে যে তুই শাহরুখ খানের ডায়লগ দিছিস তাহলে তোর মাথায় সব চুল ছিঁড়ে ফেলবে। ভাইয়া তোকে একটা কথা বলার ছিল। তো বল। নীলা মেঘের ছোট বোন। মিহুর কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে পড়লাম। কি বললি? ঠিকই বলেছি। আমি গতকাল সকালে জানতে পেরেছি ভাইয়া ওর কোনো দোষ নেই, তাই ওকে কিছু বলিস না। তাহলে আজ আসি আর আমাকে ফোন দিস। ওকে। আমি হনহন করে বেরিয়ে গেলাম। নীলা, তুমি আমার কাছ থেকে এত বড় সত্যিটা কি করে লুকাতে পারলে? আমি উপরে চলে আসলাম। বিকেলের দিকে উনি কিছুটা সুস্থ হলেন, তাই আমি নিচে গিয়ে ওনার জন্য খাবার নিয়ে আসলাম। উঠুন, খেয়ে নিন। ইচ্ছে নেই। আপনার কাছে জিজ্ঞেস করিনি যে আপনার ইচ্ছে আছে কি নেই। আমি উঠতে বলেছি, উঠে বসুন। ওর দিকে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইলাম, তারপর উঠে বসার চেষ্টা করছি, কিন্তু শরীর অতিরিক্ত দুর্বল হওয়ার কারণে উঠতে পারছি না। আমি খাবো না। ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি ওঠা ট্রাই করছে, বাট পারছে না। বুঝলাম যে শরীর দুর্বল তাই, কিন্তু উনি যখন না করলেন যে পারবেন না, তখন মেজাজটাই গেল খারাপ হয়ে। প্রবলেম কি? আপনার একা একা উঠতে পারছেন না তো আমার কাছে হেল্প চাইলে কি আমি আপনাকে হেল্প করব না নাকি? আজীব মানুষ একটা, খালি রাগ দেখাতে শিখেছেন, কখনো কারো হেল্প চাইতে শেখেননি। যত সব। বলে ওনার কাছে যে ওনাকে ধরে উঠে বালিশের সাথে হেলান দিয়ে বসালাম আর খাবার নিয়ে ওনার সামনে বসলাম। নিন, খেয়ে নিন। এত বকা দেওয়ার কি আছে? মুখ গোমড়া করে ওর দিকে আর চোখে তাকাচ্ছি। একটু খাইয়ে দিলে কি এমন হবে? দেখি, এদিকে ঘুরে বসুন, খাইয়ে দিচ্ছি। কিছুটা চমকে ওর দিকে তাকালাম। কি হলো, বিষম খাচ্ছেন কেন? না, কিছু না। আর গত রাতে আপনাকে ব্যালকনিতে কে ঘুমাতে বলেছিল? ভেবেছিলাম তোমার পাশে ঘুমোলে তুমি আবার ভাববে যে আমি তোমার সুযোগ নেওয়ার ট্রাই করেছি, তাই। তাই আপনি ব্যালকনিতে গিয়ে ঘুমিয়েছিলেন, তাই তো? এত বেশি বোঝেন কেন? আজকে থেকে আপনি আমার সাথে এই বেডেই ঘুমাবেন, বুঝেছেন? আমি ইন্টারন্যাশনাল মাফিয়া গ্রুপ রয়্যাল গোল্ডেন গ্যাংয়ের লিডার হয়েও নিজের বউকে ভয় পাচ্ছি। হায় রে কপাল, কি দিনকাল আসলো আমার। তার মানে ওনাকে খাইয়ে দিয়ে সব কিছু গুছিয়ে ওনাকে মেডিসিন খাইয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি মেঘের বুকের উপর শুয়ে আছি। আমি এখানে কি করে এলাম? অবশ্য আমার ঘুমের মধ্যে নড়াচড়া করার অভ্যাস আছে, বাট তাই বলে এখানে থাক আর ভেবে কাজ নেই। আর ওনার বুকের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছি তো কি হয়েছে? উনি আমার হাজব্যান্ড, আমি ঘুমোতেই পারি ওনার বুকে মাথা দিয়ে। হাজব্যান্ড? তার মানে আমি ওনাকে আস্তে আস্তে মেনে নিচ্ছি। হ্যাঁ, উনি আমার হাজব্যান্ড, মাই মাফিয়া হাজব্যান্ড। গতকাল রাতে মিহু ঘুমিয়ে যাওয়ার পরপরই আমি ওকে আমার বুকে টেনে নিই আর ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। সকালে আমার ঘুম আগে ভেঙে যায়। তাকিয়ে দেখি মিহু আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমি মুচকি হেসে ওর গালে একটা কিস করে ওর মাথায় হাত বোলাতে লাগলাম। তখনই খেয়াল করলাম মিহু একটু নড়ে উঠল, তাই আমি আবার শুয়ে ঘুমের অভিনয় করলাম। ওর কথা শুনে আমার হাসি পাচ্ছিল, তাও হাসিনি। তারপরও ফ্রেশ হতে চলে গেল আর আমি চোখ খুলে হাসতে লাগলাম। এভাবে দেখতে দেখতে কেটে গেল অনেকটা দিন। মেঘ মাফিয়া, বাট সেটা ঘরের বাইরে সবার কাছে, কিন্তু ঘরের ভিতরে মিহু মাফিয়া মেঘের কাছে। মেঘ মাঝে মাঝে ভাবে সব ছেলেরাই অন্য সবার সামনে বাঘ, বাট ঘরের বউয়ের কাছে ভেজা বিড়াল। মেঘেরও সেম অবস্থা, ভাবলে ওর হাসি পায়। মেঘ আর মিহুর বন্ডিংটা দিন দিন স্ট্রং হচ্ছে, আর সাথে ওদের ভালোবাসা আর ঝগড়াও স্ট্রং হচ্ছে। মিহু এখনও মেঘকে বলেনি যে ও মেঘকে ভালোবাসে,